ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বসবাসরত প্রায় ২২ লাখ ফিলিস্তিনির মধ্যে ১০ লাখ বাসিন্দাকে লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পরিকল্পনার সঙ্গে জড়িত সূত্রগুলো যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে জানিয়েছে, ইসরায়েলকে নিয়মিতভাবে এই বিষয়ে হালনাগাদ তথ্য জানানো হচ্ছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা বাসেম নাইম জানিয়েছেন, তারা এই পরিকল্পনা সম্পর্কে কিছুই জানেন না। যদি স্থানান্তর পরিকল্পনা হয়ে থাকে তবে এর তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। বাসেম নাইম বলেন, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা শেষ পর্যন্ত লড়াই করতে এবং তাদের ভূমি, পরিবার ও সন্তানদের ভবিষ্যৎ রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি আরও বলেন, ফিলিস্তিনিরাই সিদ্ধান্ত নেবে তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তাদেরই। শুক্রবার সৌদি গণমাধ্যম আল হাদাথকে দেয়া সাক্ষাৎকারে হামাস নেতা বলেন, গাজা বিক্রির কোনো বস্তু নয়। মার্কিন প্রেসিডেন্টের গাজা নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন তিনি। বাসেম নাইম বলেন, গাজা ফিলিস্তিনের অংশ, এটা বিক্রির কোনো পণ্য নয়। তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে যে কোনো আলোচনা শুরুর আগে গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে। খাদ্য ও ঔষধ সরবরাহে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সম্প্রতি কাতারে এক ব্যবসায়িক সম্মেলনে ট্রাম্প তার গাজা রূপান্তর পরিকল্পনার কথা তুলে ধরে আবারও বলেছেন, ফিলিস্তিন ভূখণ্ডটিতে এখন আর রক্ষা করার মতো কিছু নেই। ফেব্রুয়ারিতে তিনি গাজা দখলের পরিকল্পনার প্রথম উত্থাপন করেন, যা আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়ে। ফিলিস্তিনিরা, আরব দেশগুলো ও জাতিসংঘ এই পরিকল্পনার বিরোধিতা করে সতর্ক করেছে, এটি জাতিগত নির্মূলের নামান্তর। ট্রাম্প এমনকি গাজার জনগণকে তাদের প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের প্রস্তাবও দিয়েছিলেন, যা মিশর, জর্ডান ও আন্তর্জাতিক সংস্থাগুলো তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। তার সাম্প্রতিক মন্তব্য বিশ্বজুড়ে গাজা সংক্রান্ত মার্কিন অভিপ্রায় নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে শনিবার এনবিসি নিউজের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট ৫টি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সদ্য মধ্যপ্রাচ্য সফর সম্পন্ন করা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজায় বসবাস করা ফিলিস্তিনিদের স্থায়ীভাবে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা করছে। এই শরণার্থীদের সংখ্যা ১০ লাখ নির্ধারণ করা হয়েছে। তবে লিবিয়া সরকারের সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি। চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই জন্য তহবিল প্রদান, বিনামূল্য আবাসন ও বৃত্তির মতো প্রণোদনা বিবেচনা করা হচ্ছে। মার্কিন প্রশাসন পরিকল্পনাটি বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা ও পর্যালোচনা করছে। লিবিয়া সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকার শক্ত প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে এনবিসি নিউজ। ৩টি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার বিনিময়ে ১ দশকেরও বেশি সময় ধরে আটকে থাকা লিবিয়ার কোটি কোটি ডলারের তহবিল ছেড়ে দেবে যুক্তরাষ্ট্র। এখনও চুক্তি হয়নি এবং চলমান আলোচনার আপডেট ইসরায়েলকে জানানো হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। আল মায়াদিন জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অধিকৃত জেরুজালেমের আল সিলসিলা এলাকায় এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছেন এক ফিলিস্তিনি যুবক। ইসরায়েলি কর্মকর্তারা এই ঘটনায় তাদের এক পুলিশ অফিসার গুরুতর আহত হন বলে স্বীকার করেছে। ঘটনার পর জেরুজালেমে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ইসরায়েল। অভিযানও চালানো হচ্ছে। প্যালেস্টিনিয়ান রেজিস্ট্যান্স কমিটি এই ঘটনাকে স্বাগত জানিয়ে একে গাজার জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যার বৈধ প্রতিশোধ বলে উল্লেখ করেছে। বিবৃতিতে তারা বলেছেন, এর মাধ্যমে প্রকাশিত হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রণ করার চেষ্টায় ইসরায়েল ব্যর্থ। তারা বলেন, দখলদারদের প্রতিরোধ করতে ফিলিস্তিনিরা নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ সংগ্রামকে আরও জোরদার করবেন। সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে জুনে ফিলিস্তিনিদের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার আরব লীগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। লীগের সহকারী মহাসচিব হুসাম জাকি বাগদাদে এক সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার এই সম্মেলন ১৭ থেকে ২০ জুন পর্যন্ত সৌদি আরব এবং ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সম্মেলনটি ঠিক কোথায় হবে তা তিনি নির্দিষ্ট করেননি। জাকি জানান, সম্মেলনের লক্ষ্য জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাব বাস্তবায়ন করে ফিলিস্তিনিদের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ত্বরান্বিত করা। তিনি উল্লেখ করেন, সম্মেলনের গুরুত্ব হবে ব্যাপক ভিত্তিক, কারণ সেখানে ফিলিস্তিন ইস্যুর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হবে। তিনি আশা ব্যক্ত করেন, আরও কিছু দেশ সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে, যার একটি উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব থাকবে। গত এপ্রিলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা দেন, তার দেশ আগামী মাসগুলোতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানি সশস্ত্র বাহিনী ভারতের মিথ্যা অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে এবং বিশ্বকে উপলব্ধি করিয়েছে এই অঞ্চলের সব রাষ্ট্র সমান।
আলোচনার মাধ্যমে কাশ্মীর সহ বিতর্কিত বিষয়গুলোর সমাধানের জন্য আলোচনার টেবিলে আসতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিমান বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে শাহবাজ বলেন, আপনারা কেবল বিশ্বের মানসিকতাই পরিবর্তন করেননি, বরং এই অঞ্চল ও বিশ্বের সমীকরণও বদলে দিয়েছেন। এ সময় তিনি 6 এবং 7 মে ভারতের 6ষ্ঠ বিমান ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করেন। বিধ্বস্ত বিমানগুলোর মধ্যে 3টি রাফায়েল যুদ্ধ বিমান, একটি সুখোই Su-30, একটি MiG-29 ও একটি মিরেজ 2000। তিনি বলেন, এটি পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতা এবং সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ। এসব যুদ্ধ বিমান ছাড়াও পাকিস্তানি বাহিনী মোট 85টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে একটি ইসরায়েল নির্মিত হেরন এবং 84টি কোয়াডকপ্টার ও নজরদারি ড্রোন রয়েছে। এদিকে ভারতের ন্যাশনাল রেডিওলজিক্যাল সেফটি ডিভিশনের একটি সাম্প্রতিক প্রতিবেদন পাকিস্তানের আগের দাবির সত্যতা নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পাঞ্জাবে অবস্থিত একটি ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস হওয়ার পর এলাকাটিতে রেডিয়েশন সতর্কতা জারি করা হয়। প্রতিবেদনটি জানায়, দুর্ঘটনার পর ঘাঁটির 3 কিলোমিটার এলাকার মধ্যে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়। 5 কিলোমিটার এলাকার বাসিন্দারা যেন দরজা জানালা বন্ধ রেখে ঘরের ভেতরে অবস্থান করে, এমন সতর্কবার্তাও দেওয়া হয়। এই রেডিওলজিক্যাল ঝুঁকি জননিরাপত্তা ও পরিবেশ দূষণ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছিল। জানা গেছে, 10 মে পাকিস্তানের একটি হামলায় এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়, যা নিয়ে পাকিস্তান শুরু থেকেই দাবি করে আসছিল। এবার ভারত নিজস্ব রেডিওলজিক্যাল কর্তৃপক্ষের প্রতিবেদন সেই দাবিকে স্বীকৃতি দিল, যার মাধ্যমে যুদ্ধে ইসলামাবাদের বিজয় অর্জনের দাবি আরও জোরালো হয়েছে। ভারত পাকিস্তান সংঘাতে ইসলামাবাদ পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছিল বলে খবর প্রকাশিত হয়। এই সংখ্যা থেকে নয়াদিল্লি যুদ্ধ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম। ভারতের জন্য কঠিন এক বাস্তবতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার বলেছেন, পাকিস্তানের পরমাণু অস্ত্র আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে নেওয়া উচিত। রয়টার্স বলেছে, এই মন্তব্য এমন এক সময় করা হলো যখন দক্ষিণ এশিয়ার 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষ থেকে মাত্রই শান্তি চুক্তিতে পৌঁছেছে। কাশ্মীরের শ্রীনগরে সেনাদের উদ্দেশ্যে এক ভাষণে রাজনাথ সিং বলেন, এরকম দায়িত্বজ্ঞানহীন একটি দেশের হাতে পারমাণবিক অস্ত্র নিরাপদ নয়। এই মন্তব্যের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই বক্তব্য নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কার বহিঃপ্রকাশ। ভূ রাজনীতিতে ভারতের অবস্থা যখন বিপদ সংকুল, সব প্রতিবেশী দেশ যখন ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোন আলাপ করেছেন। বলা হচ্ছে, এটি আফগানিস্তানের তালেবান প্রশাসনের সঙ্গে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের যোগাযোগ। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফোন আলাপের কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট জয়শঙ্কর দেন, যেখানে লেখা, আজ আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ভালোই আলোচনা হয়েছে। পেহেলগামে সশস্ত্র হামলার ঘটনায় তিনি যেভাবে নিন্দা জানিয়েছেন, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। তালেবানের যোগাযোগ বিষয়ক পরিচালক হাফিজ জি আহমেদ জানান, ফোন আলাপে দ্বিপক্ষীয় বাণিজ্য, ভারতীয় কারাগারে থাকা আফগান বন্দীদের মুক্তি ও প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হয়েছে। এদিকে ভারত ইস্যুতে একের পর এক কঠোর মন্তব্য করেই চলছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সর্বসাম্প্রতিক খবরে বলা হয়, প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুককে তিনি বলেছেন, তারা যেন ভারতে আইফোন না বানান। ট্রাম্পের এই বক্তব্যের পর লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখে দাবি করেছেন যেন দ্রুত সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়। সেখানে পেহেলগাঁও, অপারেশন সিন্দুর ও যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনার দাবি তুলেছেন তিনি। ভারতের অন্যান্য বিরোধী দলও এই সুরেই কথা বলছে। বিরোধী দলগুলো শুরুতে পেহেলগাঁও ইস্যুতে সরকারের পাশে দাঁড়িয়েছিল, অপারেশন সিন্দুর সমর্থন করেছিল, তবে যুদ্ধবিরতির পর তারা এবার প্রশ্ন শুরু করেছেন। সাম্প্রতিক কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের পর প্রস্তাবে বলা হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে প্রত্যাঘাত করছিল তা হঠাৎ থামিয়ে দেওয়ায় আমরা বিস্মিত। কেন এটা করা হলো তা স্পষ্ট নয়। ডোনাল্ড ট্রাম্প সবার আগে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি দাবি করছেন, তিনি 2 দেশের মধ্যে শান্তি স্থাপন করিয়ে দিয়েছেন। তিনি বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে ভারতকে চাপ দিয়েছিলেন। ভারত সরকার পুরো চুপ করে আছে, এটা মেনে নেওয়া যায় না। অতীতে ভারতের সব সরকার দৃঢ়ভাবে জানিয়েছে, কাশ্মীর হলো ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা, তৃতীয় কোনো দেশের ভূমিকা থাকতে পারে না এখানে। ট্রাম্পের দাবি ভারত খণ্ডন করেনি। আমরা মনে করি আমাদের জাতীয় অবস্থান ও সম্মানের সঙ্গে সমঝোতা করা হয়েছে। বিরোধী দলগুলোর এমন দাবির মুখে বেশ চাপেই আছেন মোদি। অপারেশন সিন্দুরকে সফল দাবি করা জোরে সোরে বক্তব্য দিলেও ট্রাম্পের একের পর এক বক্তব্যের ব্যাপারে মুখে কুলু পেটে রেখেছেন তিনি। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো ভারতকে বিপাকে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন, ট্রাম্প এসব মন্তব্যের মাধ্যমে ভারতকে ধরাশয়ী করেছেন। ভারত আঞ্চলিক
আঞ্চলিক প্লেয়ার থেকে আন্তর্জাতিক প্লেয়ার হতে চেয়েছিল, সেই ভারতকে বিশাল ধাক্কা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হুথিদের পুরনো অস্ত্রেই থমকে গেল মার্কিন আধিপত্য। সহজ অস্ত্রে গড়ে ওঠা এক অদম্য প্রতিরক্ষা। একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্রের নাম শুনলেই কাঁপত মধ্যপ্রাচ্য। যুদ্ধ বিমান উঠত, বোমা পড়ত, ভীতি ছড়াতো। আর এখন ইয়েমেনের আকাশে হুথিদের সামনে থমকে গেছে সেই বিশ্ব ক্ষমতার আধুনিক বাহিনী। হ্যাঁ, স্রেফ পুরনো প্রযুক্তির কিছু অস্ত্র আর অপ্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার জোরেই মার্কিন F-35 এবং F-16 যুদ্ধ বিমানের গতি রুখে দিয়েছে হুথি যোদ্ধারা। প্রশ্ন একটাই, হুথিদের হাতে এমন কি আছে যা যুক্তরাষ্ট্রের হাতেও ছিল না? উত্তরটা অবাক করার মতো। হুথিদের নেই কোনো স্টেলথ প্রযুক্তি, নেই আধুনিক রাডার ব্যবস্থা, নেই কোনো সুপার কম্পিউটার। আছে কিছু পুরনো মিসাইল, প্যাসিভ ইনফ্রারেড সেন্সর এবং দুর্ধর্ষ কৌশল। আর এই সরল প্রযুক্তির ভেতরেই লুকিয়ে আছে ভয়ঙ্কর এক টুইস্ট। যুক্তরাষ্ট্র যখন ইয়েমেনে বোমা বর্ষণে ব্যস্ত, তখন হুথিরা প্রস্তুত করছিল এক ভয়ঙ্কর ফাঁদ। তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সহজে সরানো যায় এবং শত্রুর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে গোপনে স্থাপন করা সম্ভব। মার্কিন সামরিক গোয়েন্দার চোখ এড়িয়ে এই ব্যবস্থাগুলো এমনভাবে সাজানো হয় যাতে কোনো পূর্বাভাস ছাড়াই যে কোনো মুহূর্তে বিমান হামলার সময় আঘাত হানতে পারে। এবং সেখানেই ধরা পড়ে F-35, হুথিদের প্যাসিভ ইনফ্রারেড সেন্সর, এমন এক প্রযুক্তি যা কোনো রেডিও সিগন্যাল ছাড়ে না। অর্থাৎ শত্রু বিমান বুঝতেই পারে না সে একটি লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে। যখন পাইলট বুঝতে পারে, তখন ক্ষেপণাস্ত্র তার কাছাকাছি। হুথিদের এই প্রযুক্তি এতটাই নিখুঁত যে সূত্র বলছে একবার এক F-35 এবং কয়েকটি F-16 যুদ্ধ বিমান এতটাই ঘনিষ্ঠভাবে টার্গেট করা হয়েছিল যে সেগুলো ভূপাতিত হওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। যুক্তরাষ্ট্র তাই বাধ্য হয় তাদের অত্যাধুনিক বিমান দিয়ে অপারেশন চালাতে, তাও সফলতার নিশ্চয়তা ছাড়াই। অস্ত্রের চমক নয়, জয় হয়েছে কৌশলে। বিশেষজ্ঞরা বলছেন হুথিরা হয়তো ইরান থেকে পাওয়া সাকর সিরিজের ইনফ্রারেড হোমিং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আবার কেউ কেউ বলছেন এটা হতে পারে পুরনো R-27 বা RH-3 ক্ষেপণাস্ত্রের জোড়া তালি দেওয়া সংস্করণ। কিন্তু আসল গেম চেঞ্জার এসব ক্ষেপণাস্ত্র নয়, বরং তাদের পেছনে থাকা সেন্সর আর কৌশল। এইসব ক্ষেপণাস্ত্র উচ্চ গতির টার্গেট আঘাত করতে না পারলেও অতীতে বহুবার হুমকি হয়ে দাঁড়িয়েছে শত্রুর আধুনিক যুদ্ধ বিমানগুলির জন্য। তাদের ধীর গতি, নিচু উচ্চতায় উড়ে আসার কৌশল এবং হঠাৎ নীরবতা ভেদ করা বিস্ফোরণই মূলত তৈরি করেছে সেই আতঙ্ক। তবে প্রশ্ন থেকেই যায়, F-35 কি নিরাপদ? এই বিমানকে আধুনিক বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তির প্রতীক হিসেবে ধরা হয়, কিন্তু হুথিদের হাত থেকে সেটাও নিরাপদ নয়, এমনটাই প্রমাণিত হল। কারণ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট থাকা সত্ত্বেও এই বিমানের পাইলটরা প্যাসিভ সেন্সরের সামনে অসহায়। তাদের রাডার কাজ করে সক্রিয় সংকেতের ভিত্তিতে, কিন্তু হুথিদের প্যাসিভ সেন্সর কোনো সংকেত ছাড়ে না। সুতরাং যে ক্ষণিক পূর্বাভাসের ভিত্তিতে পাইলটরা এড়িয়ে চলার চেষ্টা করে, তাও হারিয়ে যায়। আর এখানেই হুথিদের কৌশল নেয় বিশ্বমঞ্চে আলোচনার কেন্দ্রস্থল। এই যুদ্ধের ময়দানে জয় হয়েছে সাধারণে। হুথিদের হাতে নেই বিলিয়ন ডলারের বাজেট, নেই যুক্তরাষ্ট্রের মতো প্রযুক্তির পাহাড়, কিন্তু তাদের আছে প্রতিজ্ঞা আর আছে অভূতপূর্ব এক কৌশলগত পরিকল্পনা। হুথিরা আজ যেন প্রমাণ করেই ছেড়েছে যুদ্ধ শুধু টাকায় হয় না, প্রযুক্তির চেয়েও বড় কিছু হলো মাটি, মনোবল আর মুহূর্তের সঠিক ব্যবহার। তাদের সেই মুহূর্তটাই থামিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রকে। বোমা নয়, কৌশলেই হুথিদের জয়। আর যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে যুদ্ধবিরতিতে যেতে। এ যেন যুদ্ধের ময়দানে ইতিহাসের এক নতুন পৃষ্ঠা। ইয়েমেনের আকাশে গর্জে উঠল নতুন আতঙ্ক। F-35 এর জন্য হুমকি। ইসরায়েলের দিকে তাক করে আছে ইয়েমেনি বিদ্রোহীরা। একটা সময় ছিল যখন F-35 এর নাম শুনলেই শত্রুরা কাঁপত, কিন্তু আজ সেই গর্বিত স্টিলথ ফাইটার নিজেই খুঁজছে আশ্রয়, খুঁজছে নিরাপত্তা। আর সেই কাঁপন জাগানো হুমকির নাম আনসার আল্লাহ।
ফোর্বসের রিপোর্ট বলছে মার্চ মাসে অপারেশন রাফ রাইডার নামের মার্কিন অভিযানে যুক্তরাষ্ট্রের F-16 আর অত্যাধুনিক F-35 বিমান সরাসরি গুলির মুখে পড়ে। আনসার আল্লাহর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কাছে পৌঁছে গিয়েছিল যে ধ্বংসের সীমা ছুঁয়ে ফেলে মার্কিন গর্বের প্রতীক। F-35 যেন দৌড়েছে মৃত্যুর হাত থেকে পালাতে। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছে মার্কিন প্রতিরক্ষা মহল, কেননা এই প্রথম আনসার আল্লাহর রাডার, মিসাইল আর সাহস একসাথে এতটা কার্যকরভাবে তৎপর হয়েছে। নিউ ইয়র্ক টাইমস জানায় এই হামলার সময় 7টি MQ-9 রিপার ড্রোনও আকাশ থেকে নামিয়ে এনেছে ইয়েমেনি বাহিনী। এই ভয়ঙ্কর বাস্তবতা কেবল মার্কিন বাহিনীকেই নয়, ইসরায়েলকেও করেছে শঙ্কিত। কারণ যদি মার্কিন সুপার স্টেলথ F-35 এতটা কাছে গিয়ে বাঁচে, তবে ইসরায়েলের F-35I কি রক্ষা পাবে? ফোর্বসের মতে এই হুমকি শুধু মার্কিন যুদ্ধ বিমানের জন্য নয়, ইসরায়েলের জন্যও সমানভাবে উদ্বেগজনক। বিশেষ করে যখন তারা আনসার আল্লাহর বিরুদ্ধে একের পর এক দূরপাল্লার হামলা চালিয়েছে তেল আবিবের কাছে সফল ড্রোন আক্রমণের প্রতিশোধ নিতে। এই ড্রোন হামলার পরপরই ইসরায়েল আক্রমণ শুরু করে, আর সেই জবাবে হোয়াইট হাউস থেকে ঘোষণা আসে যুদ্ধবিরতির। তাতে বোঝা যায় পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠেছে। এদিকে মার্কিন মেরিন কর্পসের F-35B এবং নৌবাহিনীর F-35C সুপার ক্যারিয়ার থেকে সরাসরি উৎক্ষেপণ করা যায়, কিন্তু ইসরায়েল তাদের F-35I বিমানগুলোকে উঠতে হয় 1000 মাইলের বেশি। মাঝপথে জ্বালানি ভরতে হয়, সময় ফুরিয়ে আসে, আর প্রতিপক্ষের রাডার ততক্ষণে মেপে ফেলে আকাশের সীমানা। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কি ঝুঁকি নিয়ে ইয়েমেনে আবার হামলা চালাবে? কারণ এখন আর এটা শুধু একটি বিমান ভূপাতিত হওয়ার গল্প নয়। যদি আনসার আল্লাহ সত্যি ইসরায়েলি F-35I গুলি করে ফেলে, তবে তারা পাবে এক ঐতিহাসিক বিজয়। একটি অপরাজেয় যুদ্ধ বিমান যদি ইয়েমেনি আকাশে ধ্বংস হয়, তাহলে তা হবে সামরিক ব্যর্থতার প্রতীক এবং আনসার আল্লাহর জন্য মহাকাব্যিক সাফল্য। এই বাস্তবতায় আগামী দিনগুলোতে ইসরায়েল হয়তো তাদের F-35 মিশনকে সীমিত করবে, ঝুঁকি এড়াতে বেছে নেবে কম সংঘাতের পথ। কারণ হঠাৎ করে আজ সেই যুদ্ধ বিমান যার ছিল অদৃশ্য থাকার গর্ব, আজ সেই বিমানকেই দেখা যাচ্ছে সবার চোখে। আকাশে এখন আর একতরফা শাসন নেই, ইয়েমেনের আকাশ এখন আগুন ঝরায়, গর্ব ভেঙে চুরমার করে দেয়। F-35 এখন শুধু একটি বিমান নয়, এটি এক প্রশ্নবোধক চিহ্ন যা মার্কিন এবং ইসরায়েলি কৌশলের কেন্দ্রে ঝুলছে। আসন্ন দিনগুলোতে হয়তো আমরা দেখব কে কাকে পরাস্ত করে, কিন্তু এই মুহূর্তে আনসার আল্লাহ দেখিয়ে দিয়েছে তারা শুধু প্রতিরক্ষা নয়, সাহসেও এখন বিশ্ব শক্তির প্রতিদ্বন্দ্বী। ইসরায়েলের আকাশে ইয়েমেনের বাজ, আবারও ধরাশায়ী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইয়েমেনের লড়াকু যোদ্ধাদের একটি মাত্র ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হানল তেল আবিবের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের হৃৎপিণ্ডে। ইসরায়েলের আকাশকে দুর্ভেদ্য রাখতে তৈরি করা থার্ড এবং অ্যারো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও এই হামলা রুখতে ব্যর্থ। মুহূর্তে স্তব্ধ হয়ে গেল বিমানবন্দরের কর্মব্যস্ততা, বন্ধ করে দেওয়া হলো সব ফ্লাইট ওঠানামা। হামলার পরপরই হুঙ্কার ছাড়লেন প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র ইয়াহিয়া সারি, বেন গুরিয়ন আর নিরাপদ নয়। বিমানবন্দরের মুখপাত্রের ঘোষণা, হামলার কারণে বিমান চলাচল বন্ধ হয়ে যায়। একই সঙ্গে স্থগিত করা হয়েছে ট্রেনের আনাগোনাও। পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকায় ভিড় করতে নিষেধ করেছে। বিমানবন্দরের কর্তারা জানালেন, ক্ষেপণাস্ত্রটি টার্মিনাল 3-এর কাছে একটি পার্কিং লটের পাশে রাস্তায় এসে পড়েছিল। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে রাস্তার উপর ধ্বংসের স্পষ্ট চিত্র দেখা গেছে। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইরেনের তীক্ষ্ণ আওয়াজ শুনে যাত্রীরা দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছিলেন। ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে, এই হামলায় অন্তত 7 জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতঙ্কিত আরও 2 জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম সেই ভয়াবহ মুহূর্তের ভিডিওকে প্রকাশ করেছে, যেখানে ব্যালিস্টিক মিসাইলের সরাসরি আঘাতের চিত্র স্পষ্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ভয়ঙ্কর বিস্ফোরণে এক বিশাল শক ওয়েভ তৈরি হয়, যা প্রায় 50 কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে। বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে অবস্থিত বেদ রিপকা ইনস্টিটিউট সহ বেশ কয়েকটি ভবনও ওই তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইয়েমেনের ইরান সমর্থিত প্রতিরোধ যোদ্ধারা এর আগেও বেশ কয়েকবার ইসরায়েলের দিকে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে, তবে এই প্রথম দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের এত কাছে আঘাত হানতে সক্ষম হলো তারা। প্রতিরোধ গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে দাবি করেছেন, তারা অত্যাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটিতে সফল হামলা চালিয়েছে। তাদের দাবি, আমেরিকা ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই অভিযান গাজার নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং তাদের লড়াই করা ভাই বোনদের প্রতি তাদের সমর্থনের স্পষ্ট বার্তা। মুখপাত্র আরো বলেন, ইয়েমেন আমেরিকান আগ্রাসনের মুখেও শক্ত ও অবিচল থাকবে। গাজায় হামলা বন্ধ না হওয়া এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনিদের পাশে থাকবেন। তবে এখানেই শেষ নয়, আরো ভয়ঙ্কর খবর অপেক্ষা করছে। গাজায় নিজেদের নৃশংস হামলা আরো বাড়াতে রিজার্ভ সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী ইতিমধ্যেই হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকে পাঠানো হয়েছে। এই পদক্ষেপ গাজায় আরো বড় আকারের এবং রক্তক্ষয়ী সামরিক অভিযানের সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই বিপুল সংখ্যক রিজার্ভ সেনাকে সক্রিয় বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এই সেনাদের সরাসরি গাজায় মোতায়েন করা হতে পারে অথবা লেবানন, পশ্চিম তীর ও সিরিয়ার মতো অন্য সীমান্তগুলোতেও পাঠানো হতে পারে, যাতে নিয়মিত সেনাদের গাজা আক্রমণে আরো বেশি মনোযোগ দিতে পারে। ইসরায়েলি সরকার 2025 সালকে যুদ্ধের বছর হিসেবে ঘোষণা করেছে এবং 4 লাখ রিজার্ভ সেনাকে ডেকে আনার পরিকল্পনা করছে। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী সেনা ঘাটতির সম্মুখীন। বর্তমানে তাদের 10,000 সৈন্যের অভাব রয়েছে, যার মধ্যে 7,000 সৈন্য যুদ্ধ ইউনিটে রয়েছে। এ কারণে যুদ্ধের ক্ষয়ক্ষতি বাড়ার সাথে সাথে সেনাবাহিনীর কাজের মেয়াদও বাড়ানো হয়েছে এবং রিজার্ভের সংখ্যা কমেছে। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে তাদের জনবল সংকট গভীরে হয়েছে এবং এ কারণে তারা 10,000 সৈন্যের অভাব অনুভব করছে। চলমান যুদ্ধ এবং হারেদিনদের মধ্যে নিয়োগের সমস্যা ইসরায়েলি সেনাবাহিনীতে বড় প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনী বাধ্যতামূলক সামরিক পরিষেবার মেয়াদ 4 মাস বাড়িয়েছে। সংবাদপত্র ইয়েদিয়ত জানিয়েছে, এই বৃদ্ধি আনুষ্ঠানিকভাবে রিজার্ভ পরিষেবা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যাতে সৈন্যরা তাদের 3 বছরের সামরিক দায়িত্ব সম্পন্ন করতে পারেন। ইসরায়েলের এই বাড়ানো পরিষেবাটি কয়েক মাসের তীব্র যুদ্ধ এবং অনেক হতাহতের পর সেনাবাহিনীর শক্তি বজায় রাখার জন্য একটি অস্থায়ী সমাধান হিসেবে দেখা হচ্ছে। এই বাড়ানো মেয়াদ ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ বাহিনীর ওপর চাপ কমাতেও সাহায্য করে, যাদের অনেকেই দীর্ঘ সময় ধরে মোতায়েন হয়েছেন, ফলে আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। সেনাবাহিনী অতিরিক্তভাবে সৈন্যদের ঐতিহ্যবাহী ছুটি স্থগিত করেছে, যার ফলে তারা তাদের পূর্ণ মেয়াদ কোনো বাধা ছাড়া পালন করতে হবে। হারেদিন এবং ডানপন্থী বিরোধী দল নিয়োগের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে। বিশেষত হারেদিনদের মধ্যে নিয়োগের সমস্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পূর্ববর্তী সরকার বাধ্যতামূলক চাকরির মেয়াদ 2 বছর 8 মাস থেকে 3 বছর বাড়ানোর আইন প্রণয়নের চেষ্টা করেছিল, কিন্তু চরম ডানপন্থী দলগুলো এর বিরোধিতা করে, যারা তাদের নির্বাচনী এলাকার জন্য সামরিক চাকরির ছাড় চেয়েছিল। এই সৈন্যদের ঘাটতি ইসরায়েলের বসতি স্থাপনকারীদের মধ্যে সামরিক বাধ্যবাধকতা নিয়ে বিভাজনকে সামনে এনেছে। গাজা যুদ্ধের সময়ে ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি আরও বৃদ্ধি পেয়েছে, কারণ যুদ্ধের পুনরায় শুরুর পর থেকে মানবীয় ক্ষতির পরিমাণ বেড়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের গভীরে বিশেষ অভিযান চালানোর পাশাপাশি অতর্কিত হামলা এবং অভিযান পরিচালনা করে অনেক ইসরায়েলি সৈন্যকে হতাহত করেছে। যুদ্ধ যত এগিয়ে যাচ্ছে, ইসরায়েলি নেতৃত্ব ক্রমবর্ধমান চাপের মুখোমুখি হচ্ছে এবং গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ইসরায়েলের বিরোধী দলের প্রধান ইয়ার লাপিদ হারেদি বা অর্থোডক্স সম্প্রদায়ের ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ না করার সমালোচনা করে বলেছেন, শাসক গোষ্ঠীর মন্ত্রিসভা এই সম্প্রদায়ের ইচ্ছার প্রতি সমর্থন করে রিজার্ভ সৈন্যদের বোঝা আরও ভারী করছে। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও সরকারের সেনাবাহিনীতে কর্মীদের তীব্র ঘাটতির কথা স্বীকার করেছেন। বেনেট বলেন, এমন সময় কখনো আসেনি যখন ইসরায়েলি শাসন ব্যবস্থার এত পরিমাণ সামরিক বাহিনীর প্রয়োজন হয়েছিল। নাফতালির মতে ইসরায়েলি সেনাবাহিনীতে বর্তমানে 20,000 সৈন্যের অভাব রয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী গত কয়েক মাসে নিয়মিত সৈন্য সংকটে ভুগছে। আলট্রা অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে না নেওয়া এবং রিজার্ভ সৈন্যদের 30 থেকে 40% ছুটি নেওয়ার কারণে এই সংকট আরও বেড়েছে। দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধে সৈন্যরাও ক্লান্ত হয়ে পড়েছে। গাজায় আল কাসামের স্নাইপার হামলা।
গাজার উত্তরে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের স্নাইপাররা 4 ইসরায়েলি সৈন্যকে টার্গেট করেছে। এই হামলা ব্রেকিং দ্য সোর্ড নামের একটি অপারেশনের অংশ ছিল। আল কাসাম তাদের সামরিক মিডিয়ার মাধ্যমে এই হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এই ঘটনা ঘটেছে উত্তর গাজার বেইথানুন এলাকার আল আউদা স্ট্রিটে। আল কাসামের যোদ্ধারা স্থানীয়ভাবে তৈরি ঘোল নামের স্নাইপার রাইফেল ব্যবহার করে এই হামলা চালায়। ফুটেজে দেখা গেছে ইসরায়েলি সৈন্য ও অফিসারদের লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। এছাড়াও ইসরায়েলি সামরিক যানবাহন ও সরঞ্জামের ওপর বর্মভেদী রকেট হামলার দৃশ্য রয়েছে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে এই হামলা তাদের পরিকল্পিত অপারেশনের অংশ ছিল। গত বৃহস্পতিবার এই হামলা চালানো হয় এবং এর ফলে কমপক্ষে 4 ইসরায়েলি সৈন্য এবং অফিসার নিহত বা আহত হয়েছে। হামাসের মুখপাত্র আবু ওবাইদা বলেছেন, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করছে। তারা সঠিক সময় ও স্থান বেছে নিয়ে হামলা চালাচ্ছে। তিনি আরো বলেছেন, বেইথানুন থেকে রাফাহ পর্যন্ত আমাদের যোদ্ধাদের বীরত্ব গর্বের বিষয়। এটি একটি সামরিক অলৌকিক ঘটনা এবং সমগ্র জাতির জন্য অনুপ্রেরণা। আবু ওবাইদা জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি যোদ্ধারা বিজয় অথবা মৃত্যু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। আল কাসাম ব্রিগেড ব্রেকিং দ্য সোর্ড নামে আরেকটি বড় অপারেশন চালায়। এই অপারেশনে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি গোয়েন্দা যানবাহন ট্যাঙ্ক বিধ্বংসী রকেট দিয়ে ধ্বংস করা হয়। যখন ইসরায়েলি সৈন্যরা উদ্ধার কাজে এগিয়ে আসে তখন তাদের ওপর বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয়। এছাড়া আল কাসাম ইসরায়েলের একটি সামরিক ক্যাম্পে 4টি আরপিজি রকেট এবং মর্টার হামলা চালায়। গাজা সিটির আল তুফা এলাকায় ইসরায়েলি সৈন্যদের যানবাহনেও হামলা চালানো হয়েছে, যার ভিডিও প্রকাশ করা হয়েছে। ঘোল স্নাইপার রাইফেলটির নামকরণ করা হয়েছে শহীদ ইঞ্জিনিয়ার আদনান আল ঘৌলের নামে, যাকে 2004 সালে ইসরায়েলি বাহিনী হত্যা করেছিল। ঘোল রাইফেলের ইতিহাস। এই রাইফেল প্রথম ব্যবহার শুরু হয় 2014 সালে, যখন ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ চালিয়েছিল কিন্তু ব্যর্থ হয়। এই অস্ত্রটি ফিলিস্তিনি প্রতিরোধের অস্ত্র উৎপাদন ক্ষমতার একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হয়। 2014 সালে আমেরিকার দ্য ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। তাদের দাবি ছিল, ফিলিস্তিনিরা এই ধরনের অত্যাধুনিক রাইফেল তৈরি করার জ্ঞান বা দক্ষতা রাখে না। ডব্লিউপি বলেছিল যে ঘোল আসলে অস্ট্রিয়ার তৈরি স্টিয়ার HS-50 স্নাইপার রাইফেল, যা বাইরে থেকে কেনা হয়েছে। যদিও ঘোল রাইফেলটি স্টিয়ার HS-50 এর মতো দেখতে, কিন্তু আল কাসাম স্পষ্ট বলেছে যে এটি তাদের নিজস্ব তৈরি। ডব্লিউপি বা অন্য কোনো পশ্চিমা মিডিয়া এই রাইফেলটি যে ফিলিস্তিনিরা তৈরি করেনি তার কোনো শক্ত প্রমাণ দিতে পারেনি। বিশেষজ্ঞ চার্লস লিস্টার ডব্লিউপিকে বলেছিলেন, হামাসের দাবি মিথ্যা, এটি নিশ্চিতভাবে স্টিয়ার HS-50 রাইফেল। পশ্চিমা বিশ্লেষকরা দাবি করেছিলেন যে হামাস সম্ভবত কালোবাজার থেকে এই রাইফেল কিনেছে ফিলিস্তিনিদের প্রযুক্তিগত সক্ষমতাকে ছোট করে দেখানোর জন্য। কিন্তু আল কাসাম জোর দিয়ে বলেছে যে ঘোল রাইফেল সম্পূর্ণভাবে গাজায় স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে। এটি ফিলিস্তিনি প্রতিরোধের প্রযুক্তিগত উন্নয়নের একটি বড় উদাহরণ। পশ্চিমা মিডিয়ার দাবি সত্ত্বেও আল কাসামের এই সাফল্য তাদের অস্ত্র উৎপাদন ক্ষমতার প্রমাণ দেয়। 7 অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর 849 জন সৈন্য নিহত হয়েছে। এর মধ্যে 412 জন সৈন্য গাজা ইসরায়েলের স্থল অভিযানের সময় মারা গেছে। হামাস বলছে তারা শক্তিশালী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। অন্ধকার যখন ঘনিয়ে আসে, আলো তখন নিজেদের ভাষায় কথা বলে, আর সেই ভাষা ছিল আগুনের, ছিল বারুদে। গাজা উপত্যকার উত্তর প্রান্তে বেইথানুনে এক নিঃশব্দ ভোরে ইতিহাসের আরেকটি অধ্যায় রচিত হলো। হামাসের আল কাসাম ব্রিগেড ইসরায়েলি দখলদার বাহিনীর হৃদয়ে ঝাঁপিয়ে পড়ে এক আক্রমণের বর্ণময় কাব্য রচনা করল। হঠাৎ করে বাতাস ভারী হয়ে উঠেছিল। ব্রেকিং দ্য সর্ড নামে এক অভিযানে আল কাসাম যোদ্ধারা পূর্ব বেইথানুনে আঘাত হানে, যেন যুদ্ধক্ষেত্রে বাজ পড়েছে। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ভূমি। একটি ইসরায়েলি স্টর্ম সামরিক জিপ, যে গাড়ির কাছে ছিল যুদ্ধের আত্মবিশ্বাস, মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে পড়ে একটি ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্রের স্পর্শে। আঘাতটি ছিল নিখুঁত। এর শব্দ ছিল না কেবল ধ্বংসের, বরং ছিল প্রতিরোধের প্রতিজ্ঞা। হামাস জানিয়েছে এই আক্রমণে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনীর আত্মবিশ্বাস তখন টালমাটাল। আহতদের উদ্ধারে যখন ছুটে আসে আল সেনা, তখনই শুরু হয় দ্বিতীয় অধ্যায়। একটি টিভি 3 টাইপ বিস্ফোরক ডিভাইস দিয়ে সেই বাহিনীকে লক্ষ্য করে চালানো হয় মারণ আঘাত। এটা ছিল পরিকল্পনার অংশ। একে একে সব দরজা বন্ধ হয়ে যাচ্ছিল।
আল কাসাম জানিয়েছে এই দ্বিতীয় হামলায় অনেক ইসরায়েলি সৈন্য নিহত ও আহত হয়েছে। তবে অভিযান এখানেই শেষ নয়, এক নতুন মোড়ের শুরু তখন। হামাস যোদ্ধারা আরো এগিয়ে গিয়ে 4টি আরপিজি এবং মর্টার শেল দিয়ে এক ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। তাণ্ডব যেন থামতেই চাইছিল না। গাজার আল তুফা পাড়ার কাছাকাছি গাড়িগুলোর ক্ষতিগ্রস্ত চিত্র প্রকাশ করেছে হামাসের সামরিক মিডিয়া। ধ্বংসস্তূপের ছায়ায় দাঁড়িয়েছিল এক বিজয়ের আলেখ্য। প্রতিটি ফুটেজ যেন চিৎকার করে বলছিল, আমরা এখনো আছি, আমরা এখনো প্রতিরোধ করি। এরপর লক্ষ্যবস্তু হয় আরো 2টি বড় সামরিক যান, একটি ম্যারকাভা ট্যাঙ্ক এবং একটি D9 বুলডোজার। এই দুটোই ইসরায়েলি সেনাবাহিনীর শক্তির প্রতীক। জাবাল আল সুরানি এলাকায় এই যানগুলোতে চালানো হয় 105 মিমি ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাত। হামলার পর আগুন জ্বলে ওঠে, শক্তির প্রতীকগুলো মুহূর্তে রূপান্তরিত হয় ধ্বংসস্তূপে। হামাস জানিয়েছে এই হামলা 2টো যানকে সম্পূর্ণ অক্ষম করে দিয়েছে এবং এখানেই ফুটে ওঠে হামাসের কৌশলগত প্রজ্ঞা। একাধিক ধাপে সুনির্দিষ্ট সময় জ্ঞান ও পরিকল্পনার মাধ্যমে এই জটিল অভিযানটি পরিচালিত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে 1 সৈন্য নিহত এবং আরো 4 জন গুরুতর আহত হয়েছে। টুইস্ট আসে এখানে, ঠিক যে স্থানে এই অ্যাম্বুশ, কয়েকদিন আগেই তা পরিদর্শন করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। এ যেন এক প্রতীকী জবাব। নেতাদের পদচিহ্নের পথেই হামাস ছড়িয়ে দিয়েছে বিস্ফোরক বার্তা। আল কাসাম এই হামলাকে বলেছে প্রতিরোধের সাফল্য। তারা বলেছে এই আক্রমণ প্রমাণ করেছে তাদের যোদ্ধারা এখন দখলদার বাহিনীর মুখোমুখি যুদ্ধে নামার ক্ষমতা রাখে। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, মনস্তত্ত্বেরও। প্রতিটি বিস্ফোরণ ছিল এক ধাক্কা ইসরায়েলি আত্মবিশ্বাসে, প্রতিটি আঘাত ছিল এক ধাক্কা তাদের কৌশলে। যুদ্ধের ময়দানে গর্জে উঠেছে এক দল সাহসী তরুণ, যারা জানে স্বাধীনতা ছিনিয়ে আনতে হলে কিছু অধ্যায় আগুন দিয়ে লিখতে হয়। তলোয়ার ভাঙার নামে এই অভিযান ছিল তাৎপর্যপূর্ণ। এই আক্রমণ কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলের আভিজাত প্রতিটি স্টর্ম গাড়ি, প্রতিটি ট্যাঙ্ক, প্রতিটি D9 বুলডোজার এখন জানে যুদ্ধের মাঠে এখন আর একতরফা দম্ভ চলে না। গাজার ধুলায় গড়াগড়ি খাচ্ছে ইসরায়েলি অস্ত্র, বাতাসে ভাসছে বার্তা, আমরা এখনো আছি। হামাস আবারও প্রমাণ করেছে প্রতিরোধের ভাষা হারিয়ে যায় না। তারা দেখিয়েছে যখন দখলদার আসে তখন প্রতিরোধ হয় অনিবার্য। এটি ছিল আল কাসামের এক সুসজ্জিত অভিযান, যেখানে বারুদের গন্ধেই লেখা হয়েছে গৌরবের ইতিহাস। বিদ্রোহের বিস্ফোরণ। গাজা যুদ্ধের বিরোধিতা করেছে IDF এলিট স্পাই ইউনিট। ইসরায়েলের এলিট গোয়েন্দা ইউনিট 8200 এর রিজার্ভ সদস্যরা গাজা যুদ্ধের কৌশল পরিবর্তনের জন্য বাড়তে থাকা আহ্বানে যোগ দিয়েছে। একটি প্রকাশ্য চিঠিতে গোয়েন্দা কর্মকর্তারা জিম্মিদের অবিলম্বে মুক্তি চেয়ে ইসরায়েলি সরকারকে তাদের ফিরিয়ে আনার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার অনুরোধ করেছেন, এমনকি যদি এর জন্য চলমান সামরিক অভিযান থামিয়ে দিতে হয়। চিঠিটি ইসরায়েলের রিজার্ভ বাহিনীর মধ্যে বাড়তে থাকা অসন্তোষের প্রতিফলন ঘটায়, বিশেষ করে এলিট ইউনিট 8200 এর বর্তমান এবং সাবেক সদস্যদের মধ্যে, যারা IDF এ তাদের প্রযুক্তিগত এবং গোয়েন্দা দক্ষতার জন্য পরিচিত। জরুরি হস্তক্ষেপের জন্য আমরা বিমান ক্রুদের তাদের দাবিতে সমর্থন করি, চিঠিতে বলা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের প্রতিবেদনে জানানো হয় স্বাক্ষরকারীদের মধ্যে শত শত রিজার্ভ সৈন্য এবং সাবেক অফিসার ছিলেন। চিঠির বার্তাটি পরিষ্কার ছিল, আমরা বিশ্বাস করি যে ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থ এখন সংঘাতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। স্বাক্ষরকারীরা জোর দিয়ে বলেন যুদ্ধ এখন জাতীয় নিরাপত্তার চেয়ে রাজনৈতিক এজেন্ডা পূরণের জন্য ব্যবহৃত হচ্ছে। এই চিঠিতে সক্রিয় ডিউটি বিমান বাহিনীর কর্মীদের সাম্প্রতিক প্রতিবেদনের প্রতিধ্বনি শোনা যায়, যারা জিম্মিদের অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবিও করেছেন। এমনকি যদি এর জন্য সামরিক খরচ বৃদ্ধি পায়। IDF এর ডাক্তার, নৌ কর্মকর্তা এবং অন্যান্য রিজার্ভ সৈন্যরাও একই ধরনের আবেদন করেছেন।
এই চিঠিগুলি যুদ্ধের কৌশলগত দিক এবং নৈতিক প্রভাব নিয়ে ব্যাপক জনসাধারণের বিতর্ক সৃষ্টি করেছে, কারণ ইসরায়েলের সরকার এখনো ক্রমবর্ধমান অভ্যন্তরীণ প্রতিরোধের প্রতি আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। ইসরায়েলের একটি অপেক্ষাকৃত ছোট স্থায়ী সামরিক বাহিনী রয়েছে, তবে একটি বৃহত্তর রিজার্ভ কর্পস রয়েছে যার উপর তারা দীর্ঘস্থায়ী সংঘাতের সময় নির্ভর করে। রিজার্ভের মধ্যে ক্রমবর্ধমান প্রতিবাদ আন্দোলন গাজায় একটি বর্ধিত অভিযান পরিচালনা করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে প্রায় 70% ইসরায়েলি জনসাধারণ অবশিষ্ট জিম্মিদের মুক্ত করার জন্য যুদ্ধের সমাপ্তি সমর্থন করে। তবুও প্রধানমন্ত্রী চিঠিগুলির তাৎপর্য খাটো করে দেখার চেষ্টা করছেন। ইসরায়েলের রাজনৈতিক নেতারা যুদ্ধবিরতি আলোচনা পরিচালনাকারী মধ্যস্থতাকারীদের হতাশ করেছেন। দুটি চিঠি যুদ্ধ অব্যাহত রাখার সমালোচনা করলেও স্বাক্ষরকারীরা কাজ করতে অস্বীকৃতি জানায়নি। বৃহস্পতিবার প্রথম চিঠি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা চিঠিতে স্বাক্ষরকারী বিমান বাহিনীর রিজার্ভ সদস্যদের বরখাস্ত করেছে এবং স্বাক্ষর বিশ্লেষণ করে দেখছে যে আরো কতজন এখনো সামরিক বাহিনীতে রয়েছেন। একজন আইডিএফ কর্মকর্তা বলেছেন যে বেশিরভাগ স্বাক্ষরকারী সক্রিয় রিজার্ভ সদস্য নন। একটা সময় ছিল যখন তুরস্কের অস্ত্র শস্ত্র বলতে বোঝাতো আমেরিকা আর ইউরোপের দয়া, কিন্তু এখন তুরস্কই হয়ে উঠেছে সামরিক শিল্পের এক মহাশক্তি, একটি দেশ যা নিজের হাতে নিজের ভাগ্য লিখছে। মাত্র এক দশক আগে যারা ছিল অস্ত্র আমদানিকারক, তারা এখন ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্রের রপ্তানিতে বিশ্বকে চমকে দিচ্ছে। 2024 সালে তুরস্কের অস্ত্র রপ্তানি $710 কোটি। এই সংখ্যাটি শুধু একটি রেকর্ড নয়, এটি একটি রাষ্ট্রের অসম্ভবকে সম্ভব করে তোলার মহাকাব্য। এক দশক আগে যারা মার্কিন ইউরোপীয় অস্ত্রের গলগ্রহ ছিল, আজ তারাই বিশ্বের 178টি দেশে বিক্রি করছে ড্রোন, ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র। কিভাবে একটি দেশ ড্রোন সুপার পাওয়ার হয়ে উঠল? কি সেই মন্ত্র যা তুরস্ককে দিয়েছে ন্যাটোর ভেতরে থেকেও পশ্চিমাকে চ্যালেঞ্জ করার সাহস? আল জাজিরার বিশেষ প্রতিবেদনে রক্ত, ইস্পাত ও কূটনীতির মিশেলে তুরস্কের অস্ত্র বিপ্লব। অস্ত্র বাণিজ্যের গেম চেঞ্জার, মেড ইন তুর্কি। আমরা আর কারো মুখাপেক্ষী নই। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের এই ঘোষণা যেন পুরো বিশ্বকে চমকে দেওয়ার জন্য। 1974 সালে সাইপ্রাসে হস্তক্ষেপের পর যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা, 1990-এ জার্মানির শর্তযুক্ত ট্যাঙ্ক বিক্রি, 2020-এ S-400 কিনে আমেরিকার রাগ, এসবই তুরস্ককে শিখিয়েছে স্বনির্ভরতাই শেষ হাতিয়ার। 2000 থেকে 2024 স্থানীয় প্রতিরক্ষা শিল্পের বিনিয়োগ বেড়েছে 12 গুণ, 3000+ কোম্পানি। ড্রোন থেকে নিউক্লিয়ার টেকনোলজি পর্যন্ত প্রতিদিন তৈরি হচ্ছে যুদ্ধের নতুন ভাষা। 80% স্বনির্ভরতা। আজ তুরস্কের সামরিক চাহিদার 80% মেটায় দেশীয় উৎপাদন। 2023 সালে তুর্কি ড্রোন আকিনজি ইউক্রেনে রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম ধ্বংস করে ইতিহাস লিখেছে। পেন্টাগন পর্যন্ত স্বীকার করেছে তুরস্কের প্রযুক্তি ভূ রাজনীতির নিয়ম বদলে দিচ্ছে। ড্রোন সাম্রাজ্য। আকাশযানের দখলে বাইরাক্তার TB2 এই একটি নামই তুরস্ককে এনে দিয়েছে বিশ্বের 60% ড্রোন বাজার। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই ড্রোনের সাফল্য দেখে ন্যাটো সদস্য পোল্যান্ড পর্যন্ত কিনেছে 24টি ইউনিট, কিন্তু TB2 তো শুরুই কেবল। আকিনজি বিশ্বের প্রথম সশস্ত্র ড্রোন জেট, যা F-16 এর চেয়ে সস্তা কিন্তু সমান ক্ষমতাশালী। কিজিলেলমা স্টেলথ টেকনোলজি সমৃদ্ধ, পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের সমকক্ষ রাশিয়ার Su-57কে চ্যালেঞ্জ করার লক্ষ্য। আলপাগু AI চালিত কামিকাজে ড্রোন, যা শত্রুর রাডার ফাঁকি দিয়ে ধ্বংসযজ্ঞ চালায়। ডেটা শক 2022 থেকে 2024 পর্যন্ত তুরস্ক 31টি দেশে 500+ ড্রোন বিক্রি করেছে। এর মধ্যে UAE এর সাথে $3 বিলিয়ন ডিল, সৌদি আরবের সাথে $1.5 বিলিয়ন চুক্তি। মরণাস্ত্রের খেলা। জমিন থেকে সমুদ্র পর্যন্ত আলতাই ট্যাঙ্ক, জার্মানির লেপার্ড 2-কে টক্কর দিতেই তৈরি এই যন্ত্রমানবের গোলা বর্ষণ ক্ষমতা 4 কিলোমিটার। পাকিস্তান ইতোমধ্যে কিনেছে 100টি ইউনিট। TCG আনাদোলু বিশ্বের প্রথম ড্রোন ক্যারিয়ার জাহাজ। এটি শুধু যুদ্ধ জাহাজ নয়, উভচর আক্রমণের মোবাইল কমান্ড সেন্টার। ভূ রাজনৈতিক ঝড়। তুরস্কের অস্ত্র এখন আফ্রিকার গেরিলা যোদ্ধা থেকে ইউক্রেনের সেনাবাহিনী, সবার হাতে। কিন্তু এরদোয়ানের এই শক্তি কি ন্যাটো জোটে ফাটল ধরাচ্ছে? ইউরোপের অনেক দেশ এখন তুরস্কের ড্রোন কিনে রাশিয়াকে রুখতে চাইছে।
অর্থনীতি বনাম কূটনীতি। রপ্তানির পেছনের খেলা। তুরস্কের অস্ত্র বিক্রি শুধু ব্যবসা নয়, এটি ভূ রাজনীতির হাতিয়ার। পাকিস্তান তুরস্ক জোট যে F-17 থান্ডার যুদ্ধ বিমানের যৌথ উৎপাদন, চীনকে বাইপাস করে এশিয়ায় তুরস্কের প্রবেশ। কাতার তুরস্ক মিলিটারি অ্যালায়েন্স। দোহা কিনেছে অত্যাধুনিক ড্রোন, বিনিময়ে তুরস্ক পেয়েছে কাতারের $10 বিলিয়ন বিনিয়োগ। গ্রিস বনাম তুরস্ক। এজিয়ান সাগরে গ্রিসের বিরুদ্ধে সাইপ্রাসকে অস্ত্র বিক্রি, এটি শুধু লাভের প্রতীক নয়, প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল। 2028 সালের মিশন $1000 কোটি। তুরস্কের লক্ষ্য শুধু বাজার দখল নয়, প্রযুক্তিতে বিশ্ব নেতৃত্ব। TF কান যুদ্ধ বিমান, পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট, যা F-35 এর বিকল্প। আল্টগান হাইপারসনিক মিসাইল, ম্যাক 10 গতিতে আঘাত হানার ক্ষমতা। মিলজাম প্রজেক্ট, 2027 নাগাদ 10টি সাবমেরিন বানানোর পরিকল্পনা, যা ভূমধ্যসাগরে তুরস্কের আধিপত্য বাড়াবে। তুরস্কের উত্থান পশ্চিমা অস্ত্র শিল্পের জন্য হুমকি। তারা প্রমাণ করেছে স্বল্প খরচে হাইটেক অস্ত্র বানানো সম্ভব। এরদোয়ানের নব্য উসমানীয় স্বপ্ন বাস্তবায়নের হাতিয়ার এই অস্ত্র শিল্প। তুরস্কের এই অস্ত্র বিপ্লব শুধু অর্থনীতির গল্প নয়, এটি একটি রাষ্ট্রের আত্মপ্রতিষ্ঠার লড়াই। ড্রোনের পাখায় ভর করে ইস্তাম্বুল থেকে আঙ্কারা পর্যন্ত ছড়িয়ে পড়া এই সামরিক শক্তি এখন ন্যাটোর ভেতর থেকেই তৈরি করছে প্যারালাল পাওয়ার। ভারতের বিরুদ্ধে নতুন করে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। পাকিস্তান বলেছে, সিন্ধু নদীর পানি চুক্তি ভারত যদি বাস্তবায়ন না করে তাহলে ভারতের বিরুদ্ধে নতুন করে হামলা করা হবে এবং এই হামলা হতে পারে পারমাণবিক বোমার। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার সফর করেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর। সেখানে এক সেনা সমাবেশে রাজনাথ সিং বলেন, পাকিস্তানের মতো দেশে পারমাণবিক বোমা থাকা নিরাপদ কিনা সেই প্রশ্ন আমি খোলাখুলিভাবে করতে চাই, কারণ গোটা বিশ্ব দেখেছে পাকিস্তান কত দায়িত্বহীন একটি দেশ। রাজনাথ সিং বলেন, পাকিস্তানের পারমাণবিক বোমার দায়িত্ব দেওয়া উচিত জাতিসংঘের আণবিক সংস্থার কাছে। সিং বলেন, কাশ্মীর সমস্যা সমাধানে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ থাকবে না এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ফেরত দিতে হবে ভারতের কাছে, আর এটাই হলো কাশ্মীর সমস্যার সমাধান। একই সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সাথে আলোচনায় সিন্ধু নদীর পানি চুক্তি নিয়ে কোনো কথা হবে না। আলোচনা হবে কেবল সীমান্ত সন্ত্রাস এবং কাশ্মীর নিয়ে। সীমান্ত সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে। ভারতের পক্ষ থেকে এই ধরনের বক্তব্যের জবাবে ভারতের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের হামলার হুমকি দিল পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, সিন্ধু নদীর পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার অধিকার নেই কোনো পক্ষের। সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের শামিল। সিন্ধু নদীর পানি যদি ভারত অন্যত্র সরিয়ে নেয় এবং নিয়ন্ত্রণ করে তাহলে পাকিস্তান এর জবাব দেবে সর্বশক্তি দিয়ে। ইসলামাবাদে শুক্রবার সরকারের পক্ষ থেকে আয়োজিত ইয়াউম-ই-তাশাকুর অনুষ্ঠানে শাহবাজ শরীফ এই হুমকি দিলেন ভারতের বিরুদ্ধে। শাহবাজ বলেন, গোটা পাকিস্তান আজ এক দেহ, এক হৃদয় এবং এক আত্মা। আমাদের আর কেউ থামিয়ে রাখতে পারবে না। ভারতের বিরুদ্ধে যুদ্ধ জয় উপলক্ষে ইসলামাবাদ আয়োজন করে ইয়াউম-ই-তাশাকুর ও মার্কা-ই-হক দিবস। অনুষ্ঠানে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনির থেকে শুরু করে সব বাহিনীর প্রধান ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশে পাকিস্তান আর্মির প্রতি সম্মান প্রদর্শন করা হয় ভারতের যুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার দাবি করেছেন, 5টি নয় বরং ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে যুদ্ধে। তাদের 6ষ্ঠ ভূপাতিত হওয়া বিমানের নাম মিরাজ 2000। এর আগে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের 3টি রাফালে, একটি Su-30 এবং একটি MiG-29 বিমান বিধ্বস্ত হয়েছে তাদের আক্রমণে। ভারতের পক্ষ থেকে পরোক্ষভাবে অস্বীকার করা হয়েছে পাকিস্তানেরই দাবি। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ বড় ধরনের কাল হয়ে দাঁড়াচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। ক্রমেই প্রবল হয়ে উঠেছে মোদী বিরোধী আন্দোলন। আওয়াজ তোলা হচ্ছে মোদী হটাও দাবির। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে শোচনীয় পরাজয় এবং এই নিয়ে ক্রমাগত মিথ্যাচারের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ছে গোটা ভারত জুড়ে। অনেকের মতে পাকিস্তানের বিরুদ্ধে ধরাশয়ী হওয়ার ঘটনা পতন ডেকে আনতে পারে মোদীর জন্য। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে চলছে মোদী বিরোধী বিক্ষোভ। ভারতের বিভিন্ন মহল থেকে সরকারের তীব্র সমালোচনা চলছে প্রতিবেশী সবগুলো দেশের সাথে। মোদী সরকারের তিক্ত সম্পর্কের বিরুদ্ধে তাদের মতে ভারতের অর্থনৈতিক অবস্থা বর্তমানে ভালো নয়। এই অবস্থায় কারো বিরুদ্ধে যুদ্ধে জড়ানো একটি আত্মঘাতী কাজ। কিন্তু হিন্দুত্ববাদী উগ্র মোদী সরকার ভারতের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তারা ব্যক্তি এবং দলের স্বার্থে যুদ্ধ নিয়ে খেলছে। তৃণমূল কংগ্রেসের প্রবীণ এমপি সৌগত ব্যানার্জি বলেছেন, পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে ভারত সফল হয়নি। আর এই সিঁদুর টিদুর হলো মাসি সেন্টিমেন্ট, চটচটে আবেগ।
কোনো যুদ্ধই হয়নি। ব্যাপারটি প্রায় হাস্যকর হয়েছে। ড্রোন এদিক থেকে ওদিক গিয়েছে, দু একটি মিসাইল এদিক থেকে ওদিক গিয়েছে, কোনো মেজর তফাৎ হয়নি। জঙ্গি ঘাঁটি কোথায় ধ্বংস হয়েছে তার প্রমাণ রাখুক ভারত সরকার মানুষের সামনে। আমি তো দেখছি ওই মাসুদ আজহারির একটা দুটো ভাঙাচোরা বাড়িতে আঘাতের দৃশ্য। একে কি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা বলে? পাকিস্তানের কোন অস্ত্র আমরা ধ্বংস করতে পেরেছি? সেই প্রমাণগুলো দিন না। ভারত তো কিছুই দেখাতে পারল না। এদিকে গোটা চীন জুড়ে ভারতের বিরুদ্ধে চলছে ট্রল বন্যা। পাকিস্তানের কাছে ভারত ধরাশয়ী হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতকে আফ্রিকার উগান্ডার সাথে তুলনা করে। ভারতকে উগান্ডা আখ্যায়িত করে ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে গোটা বিশ্বে। ভিডিওতে দেখা গেছে ফুটপাতে খেলনা বিমান বিক্রি করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ম্যাক্রো স্যুট টাই পরিহিত অবস্থায় চেয়ারে বসে আছেন ফুটপাতে, আর মোদি জীর্ণশীর্ণ পোশাক পরে ফুটপাতে বসে খেলনা বিমান নেড়েচেড়ে দেখছেন। অপর একটি ভিডিওতে দেখা গেছে মোদি বিধ্বস্ত রেফালে বিমানের পাশে গড়াগড়ি করে কান্না করছেন। তাকে সান্ত্বনা দিচ্ছেন ইমানুয়েল ম্যাক্রন। গাজাকে স্থায়ীভাবে দখলে নেওয়ার অভিযান শুরু করেছে ইসরায়েল। এই অভিযানের নাম দিয়েছে তারা গিডিয়নস চ্যারিয়ট। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অভিযানে নিহত হয়েছে 2 শতাধিক ফিলিস্তিনি। এর মধ্যে বৃহস্পতিবার কমপক্ষে 84 জন এবং শুক্রবার নিহত হয়েছে কমপক্ষে 115 ফিলিস্তিনি। ইসরায়েল আর্মি উত্তর গাজা থেকে সব ফিলিস্তিনিদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আমরা গাজা অভিযান শেষে সেখান থেকে সেনা ফিরিয়ে আনব না। আমাদের সেনারা সেখানে থাকবে স্থায়ীভাবে। আমাদের এই অভিযানের লক্ষ্য হামাসকে চিরতরে নির্মূল করা। 4 দিনের মধ্যপ্রাচ্য সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন ট্রাম্প। গাজাকে একটি জাহান্নাম আখ্যায়িত করে ট্রাম্প বলেন, গাজাকে একটি মুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। এক আরব নেতা আমাকে অনুরোধ করেছেন ফিলিস্তিনিদের জন্য কিছু একটা করার জন্য। আমি চেষ্টা করছি তাদের জন্য কিছু করার। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া ট্রাম্পের 4 দিন ব্যাপী সফরের শেষ গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছে $400 বিলিয়ন বিনিয়োগের জ্বালানি খাতে। এর আগে গত মার্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন আমিরাতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সেই বৈঠকে তারা যুক্তরাষ্ট্রের $1400 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেন। এর আগে গত মঙ্গলবার সৌদি আরবের সাথে $600 বিলিয়ন এবং বুধবার কাতারের সাথে $1200 বিলিয়ন বাণিজ্য চুক্তি করেছেন ট্রাম্প। ট্রাম্পের পায়ে এভাবে আরবদের টাকার বস্তা ঢালার বিনিময়ে আরব এবং মুসলমানরা কি পেল তা নিয়ে সমালোচনা চলছে। এমনকি আরবরা ট্রাম্পের পায়ে এভাবে টাকার বস্তা ঢেলেও ফিলিস্তিনিদের রক্ষা এবং ফিলিস্তিনিদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো অঙ্গীকার আদায় করতে পারেনি ট্রাম্পের কাছে। এই 3 দেশের কোনো এক নেতা ট্রাম্পের কাছে বিষয়টি অনুরোধ করেছেন ফিলিস্তিনিদের বিষয়টি বিবেচনার জন্য। শুক্রবার সংযুক্ত আরব আমিরাত যখন যুক্তরাষ্ট্রের $400 বিলিয়ন বিনিয়োগ চুক্তি করেন, তখন গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে কমপক্ষে 115 ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহারের কথা জানিয়েছে ভারত। বৃহস্পতিবার কাতার সফরের সময় এই কথা জানান ট্রাম্প। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করা আছে ভারতে। আমরা ভারতে বলতে গেলে কোনো পণ্যই বিক্রি করতে পারি না, তবে এখন তারা রাজি হয়েছে আমাদের পণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার করতে। তবে ট্রাম্পের এই ঘোষণার বিরোধিতা করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আমরা এখনো এই ধরনের কোনো চুক্তিই করিনি। চুক্তির আগে এই ধরনের ঘোষণা অপরিপক্ক। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রে 27% শুল্ক আরোপ করেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের উপর গড় শুল্কের পরিমাণ মাত্র 3.3%। অপরদিকে ভারতে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশের ক্ষেত্রে গড় শুল্ক শতকরা 17%। ভারতে যুক্তরাষ্ট্রের কোনো পণ্য প্রবেশের ক্ষেত্রে 150% পর্যন্ত শুল্ক আরোপ করা ছিল, তবে ভারত সেসব পণ্যের উপর থেকে শুল্ক কমিয়ে এনেছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর থেকে শুল্ক বাতিলে রাজি নয়াদিল্লি ট্রাম্পের তীব্র চাপের কারণে। 2024 সালে যুক্তরাষ্ট্র ভারত মোট $129 বিলিয়ন বাণিজ্য করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ভারতে পণ্য রপ্তানির পরিমাণ ছিল $87 বিলিয়ন। অপরদিকে একই সময়ে ভারতে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির পরিমাণ ছিল $42 বিলিয়ন। যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় পণ্য রপ্তানি বাজার। ভারত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি রপ্তানি করে ঔষধ, ইলেকট্রনিক্স এবং গয়না। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধ সমঝোতার জন্য গত ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী মোদি ওয়াশিংটন সফর করেন, কিন্তু সফরে তিনি ভারতের জন্য তেমন কিছুই অর্জন করতে পারেননি। এরপর গত মাসে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অল্প সময়ের জন্য ভারত সফর করেন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য। আজ এখানেই শেষ করছি।